আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। তারেক রহমান সংসদীয় দলের নেতা। সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে বিএনপি। মন্ত্রিসভায় ডাক পেয়েছেন শরীক সহ দলের সিনিয়র নেতারা। তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা। বিকেলে মন্ত্রিপরিষদের শপথ, সচিবালয়ে প্রস্তুত ৪৭টি গাড়ি। শপথ নিয়ে এমপিদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা। জনগণের জন্য কাজ করার প্রত্যয়। সংসদ ভবন এলাকায় উৎসুক জনতার ভিড়। এবং রমজানকে সামনে রেখে সারা দেশে টিসিবির সাশ্রয়ী মূল্যে ট্রাক সেল কার্যক্রম শুরু। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে পণ্যের দাম কম, খুচরা বাজারে উচ্চ মূল্য। শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকালে জাতীয় সংসদ ভবনে শপথ পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ সময় বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হন তারেক রহমান। এদিকে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় জামায়াত এনসিপি সহ ১১ দলীয় জোটের মধ্যে শপথ নেওয়া নিয়ে সংশয়ের তৈরি হয়। পরে জামায়াত তাহদিন জোট ও এনসিপির এমপিরা দুটি শপথই নিয়েছেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। গ্রহণ করিতে যাইতেছি। সকল জল্পনা কল্পনার পাঠ চুকিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। পালন করিব। সকালে সংসদ ভবনে শপথ গ্রহণের নির্ধারিত স্থানে আসতে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের নবনির্বাচিত সংসদ সদস্যরা। যানজটের কারণে নির্ধারিত সময়ে সংসদে প্রবেশ করতে পায়ে হেঁটেও আসেন অনেক সংসদ সদস্য। 3টি প্রহসনের নির্বাচন আমরা দেখেছি। বাংলাদেশে যে আবার কবে সুষ্ঠু নির্বাচন দেখব এ নিয়ে উৎকণ্ঠিত ছিলাম। সেই তুলনায় দেশবাসীকে ধন্যবাদ জানাই, তারা আমার দলকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নির্বাচিত করে তার প্রতিফলন ঘটানোর কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। মানুষ তার অধিকার ফিরে পেয়েছে, সুতরাং এটি তো মানুষের মধ্যে একটি গণতান্ত্রিক স্বপ্ন ছিল দীর্ঘদিনের, সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, সেই কারণে স্বতঃস্ফূর্ততা রয়েছে। সকাল 10:30 নাগাদ শপথ নেন বিএনপি এবং শরিক দলের সংসদ সদস্যরা। এ সময় সংসদীয় দলের নেতা নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে দুপুর 12টার পর সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। বিএনপি সংবিধান সংস্কারের শপথ না নেয়ায় হতাশা প্রকাশ করেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কারের প্রতি শপথ না নেওয়া আমরা মনে করি এটা সংস্কারকে অবহেলা করছে, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এদিকে শপথ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। দেশ গড়ায় নিরলস কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। শপথ পাঠকে ঘিরে সংসদ ভবন এবং এর আশপাশের এলাকা জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারা বলছেন, যাদের ম্যান্ডেট নিয়ে সংসদে এসেছেন তাদেরকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন তারা। এছাড়া দেশের সুরক্ষা এবং সার্বিক উন্নতি, পাশাপাশি গণতন্ত্র রক্ষায় আপোষহীনভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন নবনির্বাচিত সংসদ সদস্যরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এই সংসদ ভবন চত্বরে আছেন সহকর্মী একরামুল হক সায়েম এবং ইয়াসিন রানা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে যাব সায়েমের কাছে। আর সায়েম, শপথ নেওয়ার পর নতুন এমপিদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখছি। আপনি যেমনটা আমাদের সহকর্মী মুশফিক জানাচ্ছিলেন যে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং শপথ গ্রহণের পরে সংসদ সদস্যরা যেসব প্রতিক্রিয়া জানিয়েছেন, আসলে 1.5 বছর পরে কিন্তু এই সংসদ ভবন প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠেছে সংসদ সদস্যদের উপস্থিতিতে। আপনি জানেন যে 5 আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের পর থেকে এখানে জনপ্রতিনিধি শূন্য এই সংসদ ভবন, এবং এর আগে 2014 সালে
সালের যে একতরফা নির্বাচন হয়েছিল, 2018 সালে যে রাতের ভোট হয়েছিল এবং 2024 সালে যে ডামি নির্বাচন হয়েছিল, এইসব নির্বাচনগুলোর মাধ্যমেও কিন্তু জনগণের সঠিক রায়ের প্রতিফলন হয় নাই, অর্থাৎ জনগণের রায়ে ঠিক আসলে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এই সংসদ ভবনে আসেনি। এখন আসলে এবারের এই 12 ফেব্রুয়ারি নির্বাচন আপনি দেখেছেন যে সংসদ সদস্যরা বলেছেন যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য বিপুল ভোটারের উপস্থিতিতে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে জনগণের রায়ের ব্যাপক প্রতিফলন হয়েছে এবং এই আন্তর্জাতিকভাবেও বেশ সমাদৃত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখানে মূলত শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর। সেই প্রাঙ্গণ ঘিরে এখন নানা ধরনের প্রস্তুতি চলছে। এখানে দেশি বিদেশি অতিথিরা আসছেন। বিকেল 4টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। এর আগে সকালে যেমনটা মুশফিক জানাচ্ছিলেন যে 11টার দিকে, 11:15টার দিকে বিএনপির সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন, যদিও তারা একই সাথে যে দুটি শপথ নেওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, সেই শপথটি তারা নেননি। আপনি জানেন যে জুলাই সনদ যেভাবে করা হয়েছে, সেখানে বর্তমানে দুটি তারা একই সাথে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবেন এবং জুলাই সনদ এই সংসদে পাশ করবেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সংবিধানে এই সংবিধান পরিষদের সদস্যের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি, সেক্ষেত্রে তারা এই মুহূর্তেই সংবিধান পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ না করার ব্যাপারে তাদের যুক্তি জানিয়েছেন। কিন্তু তারা যখন আসলে বিএনপি সংসদ সদস্যরা যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়েছেন, তারপর থেকে আসলে জামাত এনসিপির সদস্যরা শপথ গ্রহণ করবেন কিনা এই বিষয়ে কিন্তু বেশ ধোঁয়াশা ছিল। কিন্তু আমরা দেখি দিকে জামাতের সংসদ সদস্যরা তারা শপথ নিয়েছেন এবং এরপরে একটার পর এনসিপির সংসদ সদস্যরা তারা শপথ নিয়েছেন, যদিও তারা একই সাথে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছেন। আমি কিছুক্ষণ আগে সংসদ ভবনের ভেতর থেকে ঘুরে এসেছি। সেখানে সংসদ সদস্য যারা হয়েছে, জামাতের সংসদ সদস্যদের অনেকে জানিয়েছেন তারা হয়তো মন্ত্রিসভার যে শপথটি অনুষ্ঠিত হবে সেই শপথটিতে করবেন না, সেই শপথটি হয়তো বর্জন করবেন, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি দলের প্রথম প্রতিবাদ আমরা দেখতে যাচ্ছি এবং পরবর্তীতে আসলে এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে সেটি দেখার বিষয়। এখন এখানে একেবারে সাজ গ্রহণ, এখানে সংসদ সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি যেমন রয়েছে, তেমনি এখানে দেশি বিদেশি অতিথিরা রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন এবং এই আজকের এই শপথ অনুষ্ঠান ঘিরে বিদেশ থেকে অনেক আমন্ত্রিত অতিথি এসেছেন। সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এখন এখানে শেষ মুহূর্তের নানা ধরনের প্রস্তুতি চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা, তিনি আপনাদেরকে জানাবেন। সরকার গঠন করছে। আপনি বিকেল বেলা এখানেই আমার ঠিক পেছনে সংসদ ভবনের এই স্থানটিতে যা নতুন যে মন্ত্রী পরিষদ গঠিত হবে, এই মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান হবে এবং এই শপথের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তী যে সিনিয়র যারা মন্ত্রী হবেন, মন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, ডাক্তার AJM জাহিদ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজউদ্দিন আহমেদ, রশিদুজ্জামান মিল্লাত, শরীফুল ইসলাম, ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার কায়সাল কামাল, ববি হাজ্জাজ, নুরুল হক নূর, জোনায়েদ সাকি। এছাড়াও রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, এহসানুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, আফরোজা খান রিতা, শহীদউদ্দিন চৌধুরী এনি, ইসমাইল জবিউল্লাহ। টেকনোক্রেট মন্ত্রীদের মধ্যে কয়েকজন স্থান পেয়েছেন আমিনুল হক, ডক্টর হুমায়ুন কবির, মাহাদি আমিন।
এই নামগুলো আমরা এখন পর্যন্ত নানানভাবে হলো শুনতে পেরেছি। আপনি একটু আমার পেছনের অংশটিতে ঠিক দেখানোর চেষ্টা করব। এখানে সংসদের যে দক্ষিণ প্লাজার যেখানে এই যে সিঁড়িগুলো রয়েছে, সিঁড়ির ঠিক সামনে মূলত এখানে শপথের আয়োজন করা হয়েছে। একটি বিষয় হলো জানানোর চেষ্টা করব, মোট 49 জন মন্ত্রী পরিষদের সদস্য এখানে শপথ দিবেন। 24 জন প্রতিমন্ত্রী এবং 25 জন মূলত মন্ত্রী পদমর্যাদায় এখানে শপথ দিবেন। একটি বিষয় জানিয়ে রাখছি, বিগত বাংলাদেশ সরকারের ইতিহাসে মন্ত্রী পরিষদের যে শপথ অনুষ্ঠান হয়, শপথ অনুষ্ঠানটি মূলত বঙ্গভবনে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবারই প্রথম এখানে সংসদ ভবনে অনুষ্ঠিত হচ্ছে। বিগত সময়ে সংসদ ভবনে এমপিদের শপথ হয় এবং পরবর্তীতে যে সরকার গঠন করা হয় তার সেটি মূলত বঙ্গভবনেই হয়। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ পড়ানোর কথা ছিল, কিন্তু যেহেতু গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে একটি নির্বাচন হয়েছে এবং সরকার গঠন হচ্ছে, সেই হিসেবে মূলত বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন না, সংসদেই প্রাঙ্গণে এই নতুন মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যেই অনেকেই এখানে আছেন, পৌঁছেছেন। যে ধরনের যাবতীয় যেই প্রক্রিয়া শুরু করার কথা ছিল সেগুলো শুরু হচ্ছে। পুরো সংসদ ভবন এলাকা আইন শৃঙ্খলা বাহিনী, যারা বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা পুরোটা ঘিরে রেখেছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে বজায় রাখা হয়েছে। আপনি জানেন সচিবালয়ে যে মন্ত্রী পরিষদের জন্য 49টি গাড়িও ইতিমধ্যে প্রস্তুত করে রাখা হয়েছে। আগামীকালকে থেকেই মূলত সচিবালয়ে তারা দায়িত্ব পালন করবেন। সবকিছু মিলিয়ে এইখানে যে উৎসবমুখর পরিবেশ, দীর্ঘদিন পর সংসদ একটি প্রাণবন্ত হয়ে উঠেছে। আপনি জানেন যে 24-এর যে 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সংসদ এই কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘদিন পর প্রায় 18 মাস সময় পর এই সংসদ আবারও প্রাণবন্ত হয়ে উঠবে। সবকিছু মিলিয়ে নতুন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা পূরণ করতে পারবে এমনটি ধারণা করছেন সাধারণ মানুষ, এবং বিএনপির তরফ থেকে হয়তো সরকার আগামীকালকে কিংবা কয়েকদিনের মধ্যেই সরকারের যেই নতুন যে পলিসি, যেই রূপরেখা, সেটি সম্ভবত বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান উনি দিবেন এমনটি আশা করা হচ্ছে। তো পরবর্তী সময়ে আমরা আসলে সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব। এই ছিল এই সংসদ ভবন প্রাঙ্গণ থেকে মন্ত্রী পরিষদ যে শপথ অনুষ্ঠানের সবশেষ তথ্য। তোহা। জি রানা, আপনাকে ধন্যবাদ আপনাকেও সায়েম। সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ কথা জানান। এদিকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন, ইকবাল হোসেন মাহমুদ টুকু। এছাড়াও মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, লালমনিরহাটের আসাদুল হাবিব দুলু, চাঁদপুরের ইহসানুল হক মিলন, নেত্রকোনার ব্যারিস্টার কায়েসার কামাল, কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, সিলেটের আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, বরিশালের জহির উদ্দিন স্বপন, বগুড়া থেকে নির্বাচিত এমপি মীর শাহে আলম, কিশোরগঞ্জের শরীফুল আলম, পঞ্চগড়ের ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, কুমিল্লার আমিনুর রশিদ ইয়াসিন। জোট নেতাদের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে যেটা লিডার অফ দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইনশাআল্লাহ আজকে বিকেলে 4টার সময় মন্ত্রিসভা শপথ নেবে। এর মধ্য দিয়ে আমরা অঙ্গীকার আবদ্ধ হয়েছি, প্রতিশ্রুত হয়েছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। এটা আমরা ক্ষমতা বলি না, এটা বলি দায়িত্ব। এই দেশের জনগণের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের প্রত্যাশা, মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা, ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা, সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে।
তারেক রহমানের প্রধানমন্ত্রিত্বে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা। ঐতিহ্যগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা বঙ্গভবনের দরবার হলে হয়ে থাকে। এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের 1200 অতিথিকে। এদিকে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 47টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, সচিবালয়ে নতুন মন্ত্রীদের দফতর গোছানোর ব্যাপারে কেমন তৎপরতা দেখছেন আমাদেরকে জানাবেন। তোহা, এর মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রী কারা হচ্ছেন সেই নামের তালিকা আমরা পেয়েছি। ক্যাবিনেট ডিভিশন থেকে সেই নামের তালিকা আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা যতটুকু দেখছি যে নতুন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন প্রধানমন্ত্রী সহ 50 জন, এর মধ্যে 25 জন পূর্ণাঙ্গ মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। আমি খুব সংক্ষেপে নামের তালিকাগুলো বলছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মন্ত্রী হচ্ছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান, তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন। আব্দুল আওয়াল মিন্টু, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন এবং আমিনুর রশিদ টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন। আফরোজা খানম রীতা, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনোমা এহসানুল হক মিলন, শাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম, এই 25 জন মন্ত্রী হচ্ছেন। এবং প্রতিমন্ত্রীদের তালিকাও আমরা পেয়েছি। খুব সংক্ষেপে যদি বলি, এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। অনিন্দ ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরাদ হোসেন আজাদ, আমিনুল হক যিনি টেকনোক্র্যাট হিসেবে পাচ্ছেন, মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, আব্দুল বারি, মীর শাহে আলম, জুনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসির খান চৌধুরী এবং এম ইকবাল হোসেন। অর্থাৎ 49 জনের তালিকা চূড়ান্ত হয়েছে এবং তাদের জন্য যে কর্মকর্তা বরাদ্দ করবার কথা, গাড়ি বরাদ্দ করবার কথা, গানম্যান বরাদ্দ করবার কথা, সেগুলোর মধ্যে সচিবালয় থেকে চলে গেছে এবং তারা আজকে বিকেলে শপথ নেওয়ার পরে আমরা যতটুকু জেনেছি যে আগামীকালকে সচিবালয়ে সম্ভাব্য যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি তারেক রহমান এই সচিবালয়ে একটা মিটিং করবার কথা রয়েছে এবং যারা নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী হবেন তারা যদি সাভার স্মৃতিসৌধে যান সেখানে যেতে পারেন অথবা তারা আগামীকালকে এখানে অফিস করতে পারেন। উপদেষ্টাদের বিদায় হয়েছে। নতুন মন্ত্রীদের বরণ করবার জন্য যে প্রস্তুতিগুলো আছে সেগুলির মধ্যে সচিবালয় সম্পন্ন হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা ও পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে তারা। বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসেছেন তারা। এদিকে শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইচু ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফর সঙ্গী হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে আছেন তার স্ত্রী। রোজায় নিম্ন আয়ের মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে দেশ জুড়ে ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে টিসিবি। ক্রেতারা সাশ্রয়ী দামে পাবেন তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর। এর উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মধ্য দিয়ে চলতি বছর টিসিবি প্রায় 1000 কোটি টাকার সাশ্রয় করেছে। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। রোজায় সাধারণ ও নিম্ন আয়ের মানুষদের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে প্রতি বছরের মতো এবারেও দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি কার্যালয়ের সামনে ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবছর আশা করা যায় হাজারখানেক কোটি টাকার উপরে তারা ভর্তুকি সাশ্রয় করবেন, তাদের
সংগ্রহ নীতিমালার উদারীকরণের ফলে এবং তাদের বিপণন ব্যবস্থার স্বচ্ছতার কারণে। এই কার্যক্রমের আওতায় সারা দেশে বাজার মূল্যের চেয়ে কম দামে ভোজ্য তেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা, ছোলা ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও খেজুর বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। দোকানের চেয়ে পণ্য অনেক দাম কমাই দিছে, এর জন্য আমরা সিরিয়ালে নিতে আসি। হ্যাঁ, বাজারের দাম বেশি তো, অনেক বেশি, অনেক উপকার হবে এটাতে। আমরা এই পণ্য পেয়ে আমরা আশাবাদী যে আমরা উপকৃত হচ্ছি। ১৭ থেকে ১২ মার্চ পর্যন্ত সারা দেশে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে টিসিবি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সামনে রমজান, দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ এখন ব্যস্ততম সময় পার করছে। ব্যবসায়ীরা জানান, সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে পাইকারিতে স্বস্তি থাকলেও খুচরা বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে না। বাড়তি দামের চাপেই পণ্য কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের অন্যতম বৃহৎ নিত্যপণ্যের পাইকারি বাজার। এখান থেকে সারা দেশে পাইকারি দরে পণ্য সরবরাহ করা হয়। এখন রমজানকে সামনে রেখে বেচা বিক্রি বেড়েছে কয়েক গুণ। বিদেশ থেকে আমদানি ছোলা, চিনি, পেঁয়াজ, ডাল ও খেজুর ট্রাক বোঝাই হয়ে যাচ্ছে দেশের নানা প্রান্তে। সরবরাহ ঠিক থাকলেও রমজানকে ঘিরে খুচরা বাজারে নিত্যপণ্যের দাম বাড়তি। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সংসার খরচের চাপ আরও বাড়ছে। সরকার এবং প্রশাসন পদক্ষেপ না নেয়, আগামী রমজানে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে যাবে। এদিকে সপ্তাহের ব্যবধানে চিনি, ছোলা ও ডাল জাতীয় পণ্যের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৬০ টাকা। গত বছরের তুলনায় খেজুরের দামও বেড়েছে কয়েক গুণ। ব্যবসায়ী নেতারা জানান, বন্দরের সাম্প্রতিক জটিলতা ও নির্বাচনী ব্যস্ততায় কিছুদিন সরবরাহ কম থাকায় তার প্রভাব পড়েছে দামে। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। চাহিদার থেকে ডাবল পণ্য আমদানি হয়েছে, এখানে দাম বাড়ার কোনো সুযোগই নেই, বরঞ্চ কমার সুযোগ আছে। অন্যদিকে সাধারণ মানুষের অভিযোগ, খুচরা বাজারে সিন্ডিকেটের প্রভাবের কারণেই পাইকারি দামের সুফল তারা পাচ্ছে না। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশে আমদানি নির্ভর চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুর, ভোজ্য তেল সহ বেশ কিছু পণ্যের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, যার ফলে রমজান শুরুর অন্তত ১ থেকে ১.৫ মাস আগ থেকে এই সকল পণ্য আমদানি করা হয়। অন্যান্য বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ আমদানি করায় দাম বাড়ার আশঙ্কা নেই বলছেন ব্যবসায়ী সংশ্লিষ্টরা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে প্রথম সাক্ষীর আংশিক সাক্ষ্য গ্রহণ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে হয় এই কার্যক্রম। এর আগে এই ট্রাইব্যুনালই জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য ২২ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে যে মামলাটা, সেটাতে আজকে ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আমরা ওপেনিং স্টেটমেন্ট দাখিল করেছি এবং এম এ রাজ্জাক শহীদ আসিফ ইকবালের পিতা, তার সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। প্রচলিত ফৌজদারি মামলার সাথে যদি তুলনা করেন, সেই তুলনায় কিন্তু এই মামলার বিচার প্রক্রিয়া অনেক দ্রুত এগোচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে অনেক সময় আসামি পক্ষ যথেষ্ট সময় পাচ্ছে না। দীর্ঘ ১৮ মাস পর বরগুনা জেলার বেতাগী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার বেতাগী বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতারা। ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিমের তত্ত্বাবধানে বেতাগী উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালা খুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিফাত শেখদার এবং সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম সহ আরও অনেক নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে দীর্ঘ ১৮ মাস পর বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন লেখা একটি ব্যানার টানানো হয়।
রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে 2 নারী সহ হানি ট্রাপ চক্রের 12 সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি। সকালে রাজধানীর মগবাজার ডিএমপি মিডিয়া সেন্টারের ব্রিফিং করেন ওয়ারি জোনের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সীমা একথা জানান। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষকে টার্গেট করে আসছিল। চক্রের নারী সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইলে সখ্যতা গড়ে তোলে, কৌশলে তাদের জিম্মি করে টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। চোখটোক বেঁধে নিয়ে যায় একটা জায়গায়, নিয়ে ওইখানে মহিলাদের দিয়ে ওনাদের সাথে কিছু অন্তরঙ্গ ছবি তুলে তারপরে ব্ল্যাকমেল করা শুরু করে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে টাকা নেওয়া শুরু করে। বিভিন্নভাবে বুথ থেকে টাকা তুলছে, বিকাশে টাকা দিচ্ছে। টোটাল 5,31,000 টাকা নিয়েছে। দখল আর দূষণ যজ্ঞে অস্তিত্ব হারাচ্ছে কুমিল্লার গোমতী নদী। এ নদীর 2 পাশের অংশে গড়ে তোলা হয়েছে বাড়িঘর ও দোকান সহ নানা স্থাপনা। আর ড্রেনের ময়লা আবর্জনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। স্থানীয় প্রভাবশালীদের দখল আর ময়লা আবর্জনায় মরতে বসেছে এককালের স্রোতস্বিনী নদী গোমতী। দখল করে নির্মাণ করা হয়েছে দোকানপাট ও বহুতল ভবন। ময়লা স্তূপ জমে বন্ধ হয়ে গেছে নদীর গতিপথ। বৃদ্ধির কারণে চলাচলের কোনো সুযোগ নাই বা প্রাকৃতিকভাবে যে শ্বাস নেবে এই অবস্থাও নাই। পর্যটন বিনোদনের জন্য কুমিল্লাবাসীর, বিশেষ করে কুমিল্লা শহরবাসীর অত্যন্ত একটা ভালো একটা জায়গা হবে। 2017 সালে সাবেক মেয়র মনির হক সাক্কু পুরাতন গোমতী নদীকে পুনরুদ্ধারে উদ্যোগ নেন, ইস্তেহারও দিয়েছিলেন। 2021 সালে একনেক সভায় সৌন্দর্য বর্ধন প্রকল্প অনুমোদিত হয়েছিল। তারপরে আর কোনো খবর নেই। এই যে গোমতীর আজকের যে চেহারা, সেটি কুমিল্লার একজন অধিবাসী হিসেবে আমাকে নেতিবাচকভাবে স্পর্শ করে। এটি আমাদের সম্পদ হওয়ার কথা ছিল, এটি সম্পদ না হয়ে আমাদের বোঝায় রূপান্তরিত হয়েছে। কাল ক্ষেপণ করার সময় এটাকে প্রকল্পকে বাস্তবায়ন করবার জন্য যদি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন করা হয়, তাহলে এখানে নৌ ভ্রমণের সুযোগ থাকবে, ভ্রাম্যমাণ আমাদের রেস্তোরাঁ করবার সুযোগ থাকবে, বাচ্চাদের খেলাধুলার জায়গাগুলি থাকবে। গোমতীকে পুনরুদ্ধারের সকল প্রস্তুতি শেষ বলে জানিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক। সরকার নির্ধারিত যে কমিটি আছে, সেই কমিটি পিপিআর আলোকে আমরা সরকারের কাছ থেকে অনুমোদনের অপেক্ষা আছে। এই অনুমোদন পেলেই আমরা পত্রিকা বিজ্ঞপ্তি যাব। আশা করছি খুব সহজেই এটি সম্পন্ন করতে পারবো। গোমতীকে দখল মুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যবসায়িক কার্যক্রম সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে ব্যবসায়িক অংশীদারদের জন্য আরএফএল কেয়ার নামে একটি অ্যাপ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল। রাজধানীর গুলশানের একটি হোটেলে এই অ্যাপের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। তিনি বলেন, আরএফএল এর সাফল্যের মূল শক্তি ব্যবসায়িক পার্টনার ও সার্ভিস প্রফেশনাল। দেশের প্রত্যন্ত অঞ্চলে আরএফএল এর পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার পেছনে ডিলার, রিটেইলার, প্লাম্বার, টেকনিশিয়ান এবং অন্যান্য সার্ভিস পার্টনারদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা রয়েছে। এ সময় বক্তব্য রাখেন আরএফএল এর হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম। অনুষ্ঠানে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিজনেস ইনচার্জ সঞ্জয় বিশ্বাস, অপারেশন হেড শেখ রাশেদ মাহমুদ, ফাইন্যান্স কন্ট্রোলার এইচ.এম. ফজল হক, ব্র্যান্ড ম্যানেজার জোবাই তালুকদার এবং হুমায়ুন ফরাজি সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা গান, নাচ, কবিতা আর গল্প আড্ডায় বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাউথ এশিয়ান আর্টস নামে সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ফাল্গুনে ভালোবাসা শিরোনামের এই অনুষ্ঠানে অংশ নেন প্রবাসের অসংখ্য শিল্পী। আফরিন তমা ও মিয়া মোহাম্মদ দুলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শফিক। Please come to the stage. Can you please?
এই জন্য আজকে আয়োজক যারা আছেন বিশেষ করে এবার খেলার খবর। কাতালান ডার্বিতে জিরোনার কাছে 2-1 ব্যবধানে হেরে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের 2-এ নেমে গেল বার্সেলোনা। অবশ্য রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে আগের ম্যাচেই লা লিগার শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। জিরোনাকে হারাতে পারলে শীর্ষে ওঠার সুযোগ ছিল বার্সার। প্রথমার্ধের শেষ দিকে বার্সেলোনা পেনাল্টি পেলেও গোল করতে পারেননি লামিনে ইয়ামাল। পোস্টে লেগে ফেরত আসে তার বল, তবে শূন্য প্রথমার্ধের পর খেলার 59 মিনিটে পল কুবাইসি ঠিকই লিড এনে দেন কাতালানদের। 61 মিনিটে সমতা ফেরেন জিরোনার থমাস লেমার। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মুহূর্তে বেলফ্রানের গোলে 2-1 ব্যবধানের জয় নিশ্চিত হয় জিরোনার। এই পরাজয়ে লা লিগার শীর্ষে ফিরতে পারল না বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। তারেক রহমান সংসদীয় দলের নেতা। সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে বিএনপি। মন্ত্রিসভায় ডাক পেয়েছেন শরীক সহ দলের সিনিয়র নেতারা। তারেক রহমানের প্রধানমন্ত্রীতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা। বিকেলে মন্ত্রিপরিষদের শপথ, সচিবালয়ে প্রস্তুত 47টি গাড়ি। শপথ নিয়ে এমপিদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা। জনগণের জন্য কাজ করার প্রত্যয়। সংসদ ভবন এলাকায় উৎসুক জনতার ভিড়। এবং রমজানকে সামনে রেখে সারা দেশে টিসিবির সাশ্রয়ী মূল্যে ট্রাক সেল কার্যক্রম শুরু। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে পণ্যের দাম কম, খুচরা বাজারে উচ্চ মূল্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।